স্মৃতিশক্তি বাড়ানোর উপায়। আমরা যারা ইসলামকে সামান্য হলেও মেনে চলার চেষ্টা করি, তাদের অনেকেরই ইচ্ছা থাকে নতুন নতুন দোয়া, কোরআনের আয়াত ও সূরা মুখস্থ করার। হয়তো আমরা অনেকেই সেই চেষ্টা করেছি, কেউ কেউ সফল হয়েছি, কেউ বা আবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছি। মুখস্থ করতে ব্যর্থ হওয়ার পিছনে একটি অন্যতম কারণ হলো এটা মনে করা যে আমাদের স্মৃতিশক্তি কমে গিয়েছে। তাহলে এই স্মৃতিশক্তি বাড়ানোর উপায় কি? আসুন এই ব্যাপারে জেনে নেই কিছু কৌশল। যে কোনো কাজে সফলতা অর্জনের ভিত্তি হচ্ছে আন্তরিকতা, আর আন্তরিকতার মূল উপাদান হচ্ছে বিশুদ্ধ নিয়ত। নিয়ত হলো আমাদের আত্মার মতো, অথবা বীজের ভিতরে থাকা প্রাণশক্তির মতো। বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম, কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে ওঠে আর ফল দেওয়া শুরু করে, তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে, আমাদের কাজের ফলও তত ভালো হবে। তাই আমাদের নিয়ত হতে হবে এমন যে আল্লাহ আমাদের স্মৃতিশক্তি যেন একমাত্র ইসলামের কল্যাণের জন্যই বাড়িয়ে দেন। আমিন। আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন। ইয়াহিয়া বিন ইয়াহিয়া বলেন, এক ব্যক্তি মালিক ইবনে আনাসকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে দিতে পারে এমন কোনো কিছু কি আছে? তিনি বলেন, যদি কোনো কিছু স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে পারে তা হলো পাপ করা ছেড়ে দেওয়া। একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের সকলের মুখস্থ করার পদ্ধতি এক নয়। কারো শুয়ে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়, কারো আবার হেঁটে হেঁটে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়। কেউ নীরবে পড়তে ভালোবাসেন, কেউ বা আবার আওয়াজ করে পড়তে ভালোবাসেন। কারো ক্ষেত্রে ভোরে সকালে তাড়াতাড়ি মুখস্থ হয়, কেউ বা আবার গভীর রাতে ভালো মুখস্থ হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ উপযুক্ত সময় ও পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করে তার যথাযথ ব্যবহার করা। অনেক আলেম কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণের কথা বলেছেন। ইমাম আজ-জোহরি বলেন, তোমাদের মধু পান করা উচিত, কারণ এটি স্মৃতিশক্তির জন্য উপকারী। মধুতে রয়েছে মুক্ত চিনি কোষ, যা আমাদের মস্তিষ্কের গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া মধু পান করার 7 মিনিটের মধ্যেই রক্তে মিশে গিয়ে কাজ শুরু করে। এছাড়াও ইমাম আজ-জোহরি আরও বলেন, যে ব্যক্তি হাদিস মুখস্থ করতে চায় সে যেন কিশমিশ খায়। আমরা যখনই ঘুমাই তখনই আমাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে। এটি তখন সারাদিনের সংগৃহীত তথ্যসমূহ প্রক্রিয়াজাত করে। তাছাড়া ঘুম মস্তিষ্ক কোষের পুনর্গঠন ও ক্লান্তি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দুপুরে সামান্য ঘুম আমাদের মন মেজাজ ও অনুভূতিকে চাঙ্গা করে। এটি একটি সুন্নাহ বটে। আর অতিরিক্ত ঘুমের কুফল সম্পর্কে তো আগেই বলা হয়েছে। তাই আমাদের উচিত রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াহ বিতরণ না করে নিজের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। বর্তমানে আমাদের মস্তিষ্কের কর্মক্ষম কমে যাওয়ার ও জ্ঞান অর্জনের অনীহার একটি অন্যতম কারণ হলো আমরা নিজেদেরকে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখি। ফলে কোনো কাজই আমরা গভীর মনোযোগের সাথে করতে পারি না। মাঝে মাঝে আমাদের কারো কারো অবস্থা তো এমন হয় যে সালাতের কিছু অংশ আদায় করার পর মনে করতে পারি না ঠিক কতটুকু সালাত আমরা আদায় করেছি। আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে নিজেদেরকে আড্ডাবাজি, গান বাজনা শোনা, মুভি দেখা, ফেসবুকিং ইত্যাদি নানা অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখা। তাই আমাদের উচিত এগুলো থেকে যতটুকু সম্ভব দূরে থাকা। যে কোনো কাজে সফলতার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো হাল না ছাড়া। যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছুটা কষ্টসাধ্য হয়, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক সব কিছুর সাথে মানিয়ে নেয়। তাই আমাদের উচিত শুরুতেই ব্যর্থ হয়ে হাল না ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যাওয়া। ইনশাল্লাহ আমরা সফল হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।